Welcome, welcome and welcome. Welcome to the set of Sense of Humor. প্রথমবারের মতো Sense of Humor এর সাথে একটি নাম যুক্ত হচ্ছে, ডেকো। So welcome to the set of Deco Sense of Humor. আপনাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা এই কারণে যে আজকে আপনাদের কারণে সেন্স অফ হিউমার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠানে পরিণত হয়েছে এবং আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি আপনাদের পছন্দের মানুষগুলোকে আমাদের সাথে এই মঞ্চে একসাথে বসবার। আজকে যে মানুষটি আমার সাথে বসে গল্প করবেন তিনি চলচ্চিত্রের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তার পরিচয় অল্প কথায় দেবার যোগ্য নয়। তার পরিচয় আমি নিজে না দিয়ে তাকে এই সেটে ডেকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলেই আপনারা তার বিভিন্ন বিশেষণে তাকে বিশেষিত করতে পারবেন। তিনি আমার অত্যন্ত প্রিয় মানুষ, চলচ্চিত্রের অত্যন্ত প্রিয় মানুষ, সাম্প্রতিক কালের চলচ্চিত্রের দুলাভাই, আমাদের প্রিয় ডিপজল ভাই। ডিপজল ভাই, ওয়েলকাম। ওয়েলকাম টু দ্য সেট অফ সেন্স অফ হিউমার। ওকে, থ্যাংক ইউ। আপনার হাত ধরে আমি আসলে কিছুই বলতে পারছি না, কারণ প্রতিবারই যখন যার হাত ধরি আমার কিছু না কিছু মনে হয়, কিন্তু আপনার হাত ধরার পর আমার মনে হচ্ছে আমি আমার অত্যন্ত আপন এবং প্রিয় একজন মানুষের হাত ধরেছি। আপনি ভালো আছেন তো ভাই? ইনশাআল্লাহ ভালো। আজকে কিন্তু আমরা খুব খোলামেলা আলাপ করব এবং মন খুলে আলাপ করব। আপনি রেডি তো? ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। এই আপনার চেয়ার, আপনি বসবেন। আপনি অনুমতি দিলে আমি বসতে চাই। ওকে, বসুন। থ্যাংক ইউ ভেরি মাচ। ডিপজল ভাই, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। কিছুদিন আগে আমরা আপনার একটু অসুস্থতার খবর পেয়েছিলাম, উদ্বিগ্ন হয়েছিলাম এবং আমরা ফেসবুকের মাধ্যমে আপনার মেয়ের ফেসবুকে আমরা বিভিন্ন সময় আপনার সেই আপগ্রেডগুলি পেয়েছি, সুস্থ হয়ে ওঠার দৃশ্য আমরা দেখেছি এবং আপনাকে দেখে এখন যথেষ্ট সুস্থ মনে হচ্ছে, ভালো এখন ভালো ইনশাআল্লাহ। আপনাকে আর অসুস্থ আমরা দেখতে চাই না ডিপজল ভাই। আল্লাহ মালিক। আমরাও আপনার জন্য অনেক দোয়া করি যেন আপনি সুস্থ থাকেন, কারণ আপনি হচ্ছেন সেই মানুষ যার হাত ধরে সর্বশেষ চলচ্চিত্র আলোকিত হয়েছিল। আপনি সর্বশেষ চলচ্চিত্রকে যে জায়গায় রেখে গিয়েছেন, এরপর চলচ্চিত্রের কি হলো ডিপজল ভাই? আবার সেই জায়গা আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। ফিরে আসবে, আমরাও চাই, চেষ্টাও করছে অনেকে, কিন্তু ফিরে তো আসছে না। আমি আগামী মাসের 9 তারিখ থেকে কাজ আবার নতুন করে আবার আরম্ভ করব। এখন থেকে কি আপনি নিয়মিত চলচ্চিত্রে অভিনয় এবং চলচ্চিত্র প্রযোজনা করবেন? শিখছি তো একটাই, অভিনয় করাটাই তো শিখা আমার, আর অন্য কোনো ব্যবসা আমার শিখা হয়নি। মানে ছেলে মেয়েরা, বউ বাচ্চা যাচ্ছে ওরা দেখবে, কিন্তু আমি শিখছি ব্যক্তিগতভাবে, ফিল্মকেই ভালোবাসছি, ফিল্ম করেই বাকি জীবনটা কাটানোর জন্য মন মানসিকতা আছে এবং থাকবে তাই। সো আমরা আপনাকে ভবিষ্যতে আপনার চলচ্চিত্র নিয়ে কি প্ল্যান, এটা যদি একটু আমাদেরকে ক্লিয়ারলি বলেন তাহলে দর্শক আপনার এই প্ল্যান সম্পর্কে জানতে পারবে। আমার প্ল্যান বলে কিছু নেই, আমার যে পর্যন্ত আমি সুস্থ এবং সৎজ্ঞানে ভালোভাবে সুন্দর ছবি করতে পারবো সেই পর্যন্ত আমি, আমার মরার আগ দিন পর্যন্ত আমি অভিনয় করে যাব, এটা আমার। আমরা চাই ডিপজল ভাই আপনার মতো একজন শিল্পী, আপনি যে আকাঙ্ক্ষা আল্লাহর কাছে করেছেন আপনার সেই আকাঙ্ক্ষা পূর্ণ হোক। ডিপজল ভাই, আপনি দেখেছেন যখন আপনি ছবি করেছেন নিয়মিত, আপনি তো অনেকদিন ধরেই করেছেন, বিশেষ করে 2004, 5, 6, 7 ওই সময়টায় যখন আপনি কোটি টাকার কাবিন, পিতার আসন, চাচ্চু, স্পেশালি চাচ্চুর কথা বলবো যে সেই সময়ের ব্লকবাস্টার একটা সুপার ডুপার হিট ছবি, এবং আপনি হচ্ছেন এমন একজন অভিনেতা যে প্রমাণ করে দিয়েছেন যে চলচ্চিত্রের নায়ক হওয়ার জন্যে শাকিব খান হওয়া লাগে না। আমার ছবির গল্প, আমার ব্যক্তিগতভাবে আমি একটা গল্পে প্রচুর সময় দিই। আমার একটা গল্প বানানো 3 থেকে 4 মাস টাইম লাগে। আর গতানুগতিক গল্প আমার গল্প না। যারা টিভিতে আমার ছবি দেখছে তারা বলতে পারবে, তারা পাক বন্ধ করে, পাক রান্না বন্ধ করে আমার ছবি দেখে, কারণ আমার ছবিতে জান পায় এবং গল্প পায় এবং কিছু নতুন কিছু পায়। এবং সচরাচর গল্প আমার রকম, অন্যের ছবি যেরকম আমার ছবিটা ভিন্ন ভিন্ন সাবজেক্ট।
আপনার ছবির প্রাণ তাহলে গল্প, আপনি গল্প নির্বাচনে এবং চরিত্র নির্বাচনে যথেষ্ট সময় দেন। সময় এবং আপনি কি মনে করেন যে এই গল্পই চলচ্চিত্রের প্রাণ, এই গল্পের অভাবেই চলচ্চিত্র আজ পেছনের দিকে যাচ্ছে? গল্পর জন্যই ছবি যদি ভালো হয় কোথা থেকে, গল্প থেকে। গল্প যদি আপনার ভালো না হয় তাহলে ওই ছবি চলবে না। আর গল্প যদি দাগ কাটাতে পারে, গল্প যদি নতুন কিছু পায়, ছবি অবশ্যই দেখবে। আর একটা দর্শক 4 বার ছবি দেখলে ওই ছবির টাকা ওঠার সম্ভাবনা হয়। আর একটা ছবি যদি একবার কেউ দেখে ওই ছবির টাকা উঠবে না বর্তমান যুগে। তো একটা ছবি 4 বার দেখাতে হবে, 4 বার হলে গিয়ে 4 বার দেখাতে হবে, ছবির টাকা উঠে আসবে। তো এটা তো একটা বিশাল বড় মানে সেই রকম ছবি হলেই একটা মানুষ 4 বার হলে যাবে। কারণ আমাদের হলের যা অবস্থা, হলগুলো তো বন্ধু বান্ধব তো যে কোনো একজন বন্ধু নিয়ে ছবি দেখতে যাচ্ছে, ওরা একটু কথা বললেই একটা সিকোয়েন্স ছুটে গেলে ওই গল্প বুঝবে না। একটা সিকোয়েন্স ছুটে গেলে বোঝার ক্ষমতা নাই ওই লোক, ও আবার ছবি দেখতে ঢুকবে। তাই করে, তাই হয়। 4টা সিকোয়েন্স ছুটলেই ও আরেকবার দেখতে দেখতে ও 3 বার 4 বার ছবি, একটা ছবি 4 বার দেখলে ও ছবিটা ফুলফিল বোঝে। সেই রকম গল্প যদি হয়, হ্যাঁ সেরকম গল্প, গল্পের শুরুতেই বলে দিতে পারে শেষে এই হবে, মাঝেই হবে, না আমার গল্প বলা খুব কঠিন ব্যাপার। আপনার ছবির ক্ষেত্রে বলছি না, আমি ইন জেনারেল বলছি যে ছবির গল্প আগেই বলে দেওয়া যায় সেই ছবি তো দর্শক চান। আর এখন তো যারা গল্প আগে যেভাবে লিখতো, যেরকম জোসেফ শতাব্দী, আমার গল্প সবচেয়ে বেশি লেখছে, জোসেফ শতাব্দী মারা গেছে। তারপরে আরো লোক লিখতো, এখন ছুটকু ভাই আছে একজন, ছুটকু ভাই একা কি গল্প দিবে ওইটাই। তারপরে আছে ছুটকু ভাই, আগে ছিল গল্প প্রচুর লেখার লোক, এখন লেখার লোক নাই, গল্পটা মেন সাবজেক্ট। এখন চলচ্চিত্র যে হচ্ছে বা যারা লিখছে তাদের মধ্যে আপনার কাকে বেশি সম্ভাবনাময় মনে হচ্ছে, বা কার গল্পের প্রতি আপনার আস্থা আছে? ছটকু আহমেদ ছাড়া? ছটকু আহমেদ ছাড়া আমি দেখি না কাউকে অত ভালো কেউ করতে পারে, আমার মনে হয় না। তো আপনি যে ফিল্ডে নামছেন অনেকগুলো ছবি নিয়ে, সেই ছবির গল্পগুলো আপনি কি শুধুমাত্র ছটকু ভাইকেই নির্বাচন করেছেন? আমি লেখা আর একটা নতুন ছেলে আছে, কি যেন নাম খেল, লেখানো, কিন্তু আমার আর 10টা গল্প আমার ফিনিশিং ছটকু ভাই দেওয়া হয়েছে। আব্দুল্লাহ জহির বাবু নামে একজন স্ক্রিপ্ট লেখে, তার গল্প বাবু আমার ছবির গল্প করে নাই, বাট উনি স্ক্রিপ্ট তো লেখে, ওনার স্ক্রিপ্ট নিয়ে আপনার কোনো ওর স্ক্রিপ্ট আমার পছন্দজনক না, ভালো লাগে না? না ভালো লাগে না। প্রচুর স্ক্রিপ্ট উনি লিখেছেন, আমার ছবির গল্প একটা না 2টা লেখছিল বোধহয়। আচ্ছা, লাইন আপ নট গল্প। ওকে, সো আপনার এখন সবচেয়ে বড় দরকার একজন ভালো গল্প কাহিনীকার লেখা। ডিপজল ভাই, আপনাকে একটি ইনফরমেশন দিতে চাই, যদি চোখ নাক কান খোলা রাখেন তাহলে দেখবেন যে আমাদের মিডিয়াতে, সিনেমার বাইরেও টেলিভিশনে অনেক প্রতিভাবান লেখক আছে যারা সুযোগের অপেক্ষায় আছে, যাদের অনেক ভালো ভালো নাটক তারা উপহার দিচ্ছে, শর্ট ফিল্ম বানাচ্ছে, তাদেরকে পিক করছেন না কেন? দিল তো অনেক দিল তো, ফিল্ম ইন্ডাস্ট্রিটা ডুবাই দেয়া গেল, ভালো কিছু করে যেতে পারেনি। যেমন কোন ছবিটা চলছে, কোন টিভির নাটকের গল্প চলছে, কোন ছবি চলছে দেখেন একটা। আয়নাবাজি চলে নাই, কোনো বাজি চলে নাই, আয়নাবাজি পুঞ্জি নাই, দেখেন। আপনি শিওর? আমি শিওর। আয়নাবাজিকে সুপারহিট ছবি হিসেবে আমরা জানি। সুপারহিট ছবি আপনি বলতে পারেন, ওই যে যার টাকা গেছে ও বলতে পারবে আমার টাকা নেই। আপনি শিওর? আমি শিওর। ঢাকা অ্যাটাক মোটামুটি চলছে ভালো। আমাদের টেলিভিশন 100 ছবির থেকে যদি 2টা ছবি ভালো চলেতে ভালো হইলো, ভালো আপনি টেলিভিশন থেকে যারা ফিল্ম বানিয়েছে তাদের কোনো ফিল্ম, ওনারা নাটক বানাইছে, নট ফিল্ম, ওনার নাটক। ওখানে এই টিভি, আমি A10 দেখতেছি, আমি কি আই চ্যানেল দেখলাম, আরেকটা দেখবো যমুনা টিভি দেখবো, চলে যায় বিভিন্ন। ওই নাটক আর ফিল্ম এক না, ফিল্ম এক জিনিস, নাটক এক জিনিস। ওনারা যে এখন ওনারা তো বলছেন যে ফিল্ম ইন্ডাস্ট্রি এখন ওনাদের দখলে, ওনারা রাজত্ব করছেন ফিল্ম ইন্ডাস্ট্রির, ওনারা আইসা ফিল্মটা ধ্বংস করে যাচ্ছে। ওনারা নাটকের লোক, নাটকই ভালো করতে পারবে, ফিল্মে কিছু করতে পারবে না। তো আপনাদের যারা ফিল্মের, তারা কি ফিল্মের জয় করছে? আপনি এই মুহূর্তে তারা কি করছে? আপনাদের অনেক ডিরেক্টর তো বেঁচে আছে, কাজ করছে, তারাই বা কি করলো? ডিপজল ভাই কাজ করছে ঠিক আছে, কিন্তু এখন হইলো আমরা ওই নাটক বললেন, কারণ এখন এই আপনার এফডিসি, আপনার এখন আমরা বসে কাজ এখন যে আপনি নিচ্ছেন কাজ করছেন এখন এফডিসি, এটা আমাদের ফিল্মের। আপনারা টিভি এসে ঢুকে গেলেন কেন? টিভির এখান তো জায়গা না, এটা তো ফিল্মের জায়গা। আপনারা যদি দিনের 30 দিন ব্যস্ত থাকতেন সিনেমা নিয়ে, টেলিভিশনের লোকেরা তো ঢুকতে পারতো না, আপনারা খালি ফেলে রাখছেন, টেলিভিশনের লোকেরা ঢুকে বলেই এফডিসি খেয়ে পড়ে বেঁচে আছে। না 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 না, এটা ভুল। ফিল্মের লোকদের আপনারা তাড়ায় দিয়েছেন। আপনারা এত ভীতু যে আপনারা নাটকের লোকের দাবরানি খেয়ে চলে গেলেন? না, আমরা ভীতু না, আমরা সামনে দেখেন কি হয়। যুদ্ধ হবে? হ্যাঁ হবে, যুদ্ধ হবে। যুদ্ধটা কেমন হবে? কেমন হবে? নাটকের জায়গায় নাটক চলে যাবে, ফিল্মের জায়গায় ফিল্ম থাকবে।
তার মানে নাটকের যে লোকেরা নাটক ফিল্ম বানাচ্ছে আপনার ভাষায় নাটকের মতো করে, তাদের অস্তিত্ব আর ফিল্মে থাকবে না? না, থাকবে না কেন? তারা করুক, তারা তাদের টিভির মিডিয়া করে নেওক। আমাদের ফিল্মের এফডিসির ভিতরে তারা কেন ঢুকবে? ফিল্মের জায়গায় নাটক আসতে পারে না, নাটকের জায়গা আলাদা, চলচ্চিত্রটা আলাদা। কিন্তু ভাই, পরিচালক সমিতির সদস্য হওয়া ছাড়া তো কোনো পরিচালক সিনেমা বানাতে পারে না। সেক্ষেত্রে পরিচালক সমিতি মিডিয়ার লোকজনকে সদস্য বানানোর পর, পরীক্ষা দেবার পরে তাদের ছবি বানানো হয়, তারা বানানোর পর সেন্সরে দেয়, সেই ছবি সেন্সর পাস হয়, তারপর হিট ফ্লপটা না হয় পরের হিসাবে ছেড়ে দিলাম। তাদের পেছনে তো একটা বড় শক্তি আছে যা আপনাদের চারপাশেই ঘোরাঘুরি করে। যেরকম ছবি কয়টা বানাইছে, একটা ডাইরেক্টর 2টা ছবি করতে পারছে? আমার মনে হয় না। মিডিয়ার কোনো ছেলে ফিল্ম করতে এসে 2টা 3টা 4টা করতে পারছে? পারেনি। হয়তো 1টা 2টা শুনছি, 1টা বা 2টা ছেলে করছে হয়তো বা, বাট ওর পুঁজি হাইতে দেখো, পুঁজি নাই। তা আপনি কাজ করবেন, টাকা ইনভেস্ট লগ্নি করবেন, টাকা ফেরত পাবেন না, কেন আপনি ফিল্ম করবেন? আপনি যেটা পারেন সেটা নেন, আছেন ভালো করতে পারবেন। নাটক, বুঝতে পারছেন? আমি বুঝাতে পারলাম? তারা আন্তর্জাতিক ভাবে বিভিন্ন পুরস্কারে ভূষিত হচ্ছেন, আপনারা তো হচ্ছেন না। পুরস্কার জিনিসটা ভিন্ন, এইটা বলা না বলাই ভালো। কেন ভাই, একটু বলেন না খোলাখুলি। এই দেশের পুরস্কার আমাকে দিলে আমি যাব না আনতে। কেন? আপনি জাতীয় পুরস্কার পেলে যাবেন না? যাব না। আমি কেন আনতে যাবেন না? যে দেশে নিজের পুরস্কার নিজেই নিয়ে নিচ্ছে, আমি বিচারক, আমার পুরস্কার আমি নিয়ে নিলাম, এই দেশে তাই হচ্ছে, তাই করছে, তাই পুরস্কার। প্রমাণ বা উদাহরণ? হ্যাঁ, অবশ্যই আছে। বলতে পারবেন? আপনি দেখেন না, এই গতবারের আগের বারটা দেখেন। একজন বিচারক যদি যোগ্য অভিনেতা হন বা নির্মাতা হন, তিনি তো পুরস্কারের ক্ষেত্রে এই যোগ্যতা না না নাকি? এটা ভিন্ন, এটা ভিন্ন, সাবজেক্টটা ভিন্ন। একটু দেখেন, দেখলে বুঝতে পারবেন। তার মানে আপনি কোন জাতীয় পুরস্কারে ভূষিত হলে আপনি আনতে যাবেন না? যাব না কেন, যাব, কিন্তু বাট এখানে কোনো লিগ্যাল কোথাও কাজ হচ্ছে না, ইলিগ্যাল কাজ হচ্ছে। মানে পুষবেক, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি আওয়ামী লীগ, দলাদলি হচ্ছে এখন। দলাদলি তো চিরকালই হয়েছে ভাই। চিরকাল হলে হবে কেন? হবে এই জিনিসটা হবে কেন? একটা দেশের প্রাইম মিনিস্টার যদি দলাদলি নিয়ে চিন্তা করে, তাহলে আমরা কোন প্রাইম মিনিস্টার কাছে যাব? আমরা তো কোনো আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি করি না, আমরা ফিল্ম পলিটিক্স করি, ফিল্মের সাইডে। তা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি করে যদি একজনরা আপনারা দিল, আপনি বিএনপি করেন আপনারা দিল, আমি আওয়ামী লীগ করে আমারা দিল, তো এইটা কিভাবে হইলো? এটা তো হয় না। শিল্পীদের কোনো দল করতে নেই আপনার ভাষায়? হ্যাঁ, বাস্তব নেই। শিল্পীরা সব দলের? সব দলের, আমি মনে করি। কিন্তু এক সময় তো আপনি সেটা মনে করতেন না? না, অবশ্যই মনে করি। এক সময় কি আপনি মনে করতেন? জীবনের শুরু থেকে কি আপনি সেটা মনে করতেন? জীবনের শুরু এটা ভিন্ন। আমি কোন সময় দল করি নাই, লিখিত দল নাই, আমার কেউ বলতে পারবে না আমি বিএনপি করছি বা জাতীয় পার্টি করছি বা আওয়ামী লীগ করছি, কেউ বলতে পারবে না। সো আপনি মনে করেন যে একজন শিল্পী সব আমি দলের? কমিশনার ছিলাম 3 বছর, আমি 22 বছর কমিশনার ছিলাম। আমি কোনো লিখিত বিএনপি আওয়ামী লীগ কোন চিহ্নিত কোনো নাম দেওয়া ছিল না আমার। আমি স্বতন্ত্র। সো আপনি মনে করেন যে একজন শিল্পী তার স্বতন্ত্র থাকাটাই সবচেয়ে বড় পরিচয়? হ্যাঁ, তা অবশ্যই। কারণ সব দলের ভালোবাসা, সব দলের মানুষের স্নেহ মমতা সে পাবে। অবশ্যই। আপনি নিজেকে স্বতন্ত্র বলেই দাবি করছেন? অবশ্যই, অবশ্যই স্বতন্ত্র বলে। এবং আপনার কথা মতো যা বুঝলাম, তাতে চলচ্চিত্র বা পুরস্কারগুলো সব দলাদলিতে পরিণত হয়েছে এখন, তাই হচ্ছে এবং সেটা আপনার পছন্দ হচ্ছে না? পছন্দ অবশ্যই না। আপনার সুন্দর বক্তব্যের জন্য দীপজল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। দীপজল ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনার হাতে অনেকগুলো সোনার ব্রেসলেট এবং আংটি এবং গলায় সোনার অনেক চেইন। আপনি কেন পরেন? এটা আমার শখ। এটা কি আপনার প্রচুর পয়সা আছে বলে আপনি স্বর্ণ পরেন? মানে আমরা আরবের শেখদের দেখি সবসময় সোনা দানা পরে থাকে। আপনি পয়সা থাকলে সবাই সবকিছু করে না, ভিন্ন রুচি ব্যাপার। আমার হয়তো খারাপ লাগে, কেউ দেখলে হয়তো খারাপ বলতে পারে, বাট আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে। আপনার এই স্বর্ণ পরাটা আপনি এনজয় করেন? এনজয় করি, ভালো লাগে। দীপজল ভাই, আপনার সম্পর্কে এখন কিছু কথা আমি বলবো, যেগুলো আমার কথা না, যেগুলো মানুষের কথা। বলেন। আপনার সম্পর্কে বাজারে প্রচলিত কথা। আপনি উত্তর দিতেও পারেন, আপনি উত্তর নাও দিতে পারেন, এবং আপনি যা বলবেন আপনার নিশ্চয়ই নিজস্ব বক্তব্য আছে। মানুষ আপনাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা করতেই পারে, কারণ আপনি একজন সুপারস্টার। একটা রিউমার উঠেছিল যে আপনি চলচ্চিত্রের একজন নায়িকাকে ভালোবেসে ফেলেছিলেন, তার নাম রেসি। এটা মিথ্যা কথা। কারা উঠিয়েছিল এই রিউমার? ওর 2টা মেয়ে আছে এখন, রেসির 2 মেয়ে। কিন্তু আপনারও তো 2-3 ছেলে মেয়ে আছে। আমার ছেলে মেয়ে আছে,
ওর সাথে আমার ভালোবাসা বললে হলে নাহলে তো বহু কিছু ভালোবাসার রেকর্ড পাওয়া যাইতো। সাংবাদিকরা তো কলম স্টপ করে রাখার কথা না। আচ্ছা, সো এটা একটা মানুষের ভুল ধারণা। ভুল ধারণা, অবশ্যই ভুল ধারণা। আমরাও মনে করি ভুল ধারণা, কারণ পারিবারিক জীবনে আপনাকে দেখেছি অত্যন্ত সুখী এবং সফল একজন ব্যক্তি। অবশ্যই। ডিপজল ভাই, আপনি কত টাকার মালিক? তা জানি না, মানে এত টাকা যে আপনি হিসাবই নাই? না, আমি টাকার হিসাব করে চলি না, আমি টাকার নিয়ে কোনদিন চিন্তা ভাবনা। কিন্তু আপনি প্রথম ছবি বানিয়েছিলেন টাকার পাহাড়, ছবির নাম ছিল না, আমার প্রথম ছবি সতী কমলা। টাকার পাহাড় নামেও একটি ছবি, একটা ছবি ছিল। সেটি কি আপনার জীবন কাহিনী নিয়ে টাকার পাহাড় ছিল? না না না, ওটা ছবির গল্প। মানুষ বলে যে মিরপুর এলাকায় আপনি একজন বিশাল প্রতাপশালী এবং বিশাল ধনী ব্যক্তি, আপনার প্রতিদিন কোটি টাকার উপরে আয়, এটা কি সত্যি? না না না, আল্লাহ রাখছে যেভাবে চলছে এভাবে। তো আমার টাকার উপর অত চাহিদা নাই, আর করিও নাই কোনদিন, আর টাকার দিক কোনদিন তাকাইও নাই। এত টাকা থাকলে তো টাকার দিকে তাকানোর কথা না ভাই। না না না, আমি টাকা লোভী লোক না, আমার লোভটা খুব কম। কিন্তু আপনার একটি গুণের কথা না বললেই না, আপনার কাছে কেউ কিছু চেয়ে কোনোদিন পায়নি এমন ঘটনা আমরা শুনিনি। এবং আমি আজ আপনি আসার পর থেকে আপনার সাথে 10-15 মিনিট যা আপনাকে দেখেছি, আপনার কাছে যে যা সাহায্য চাইলো আপনি পকেট থেকে খুলে দিতে শুরু করলেন এবং দিলেন। এই মহানুভবতা এবং এই গুণটি আপনার আছে আমরা জানতাম, এবং এখনো সেটি বিদ্যমান আছে। এবং মানুষের এই ভালোবাসা দোয়াটা কিন্তু একটা বড় ব্যাপার, এবং আপনি প্রতিনিয়ত এই দোয়া অর্জন করে যাচ্ছেন। তো এই দোয়ার ফলে আপনি এখন নিজেকে কোন জায়গায় দেখছেন, যে আপনি আসলে যে কতটুকু ভালো আছেন পারিবারিক জীবনে, ক্যারিয়ার বা আপনার জীবন যাত্রায় আপনি কেমন আছেন, সব মিলিয়ে আপনার জীবন কাহিনীটা একটু শুনতে চাই। আমি ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। তবে আমি সবচেয়ে বেশি যে আমাকে ফেস টু ফেস কথা বলছে সে বলতে পারবো আমার সম্বন্ধে, যে আমার সাথে কথা বলে নাই সে আমার সম্বন্ধে ধারণা থাকবে না। তবে আমার বিশ্বাস বাংলাদেশের যে যেখানে আছে আমাকে অবশ্যই ভালোবাসবে, কারণ হলো খারাপ কোনোদিন বোধহয় কোনো পেপার পত্রিকা আমার খারাপ কোথাও রেকর্ড একটা ওঠে নাই যে ডিপজল ওই খারাপ এটা করছে। আর খারাপই করতে যাব কেন, কারণ আমার তো লোভ বলেই কোনো কিছু নাই। তো লোভ, যে লোকের লোভই নাই সে লোকের খারাপই কী পাবে, অতি বাস্তব। যেই মানুষের লোভ থাকে না তার ভিতরে খারাপ কোনো গুণ থাকতে পারে না। কিন্তু ডিপজল ভাই, আপনাকে দেখে প্রচুর মানুষ ভয় পায়, এটার কারণ কি? ভয় পায়, আগে ভিলেন করতাম ওই জন্য হয়তো বা ভয় পায়। আর আমাকে ভয় পাবে, আমার তো পাবলিক সামনেই কোনদিন দেখে নেই। একটা পাবলিক হুট করে আমার দেখবে না, হুট করে দেখার লোক আমি না। আমি যে কোনো বিয়ার দাওয়াত আমি যাই না, কোনো আত্মীয় স্বজনের দাওয়াতে আমি যাই না। কারণ হলো ফিল্ম আর্টিস্ট হইলে একটু দূরে থাকলে, পাবলিক থেকে একটু দূরে থাকলে অনেক বেটার হয়, ভালো হয়। সেটা কি মেনটেন করা যায়? মেনটেন করা না গেলেও করতে হয়, আমি সেটাই করি। অনেক ফিল্ম আর্টিস্ট এখন যাত্রা করে বেড়ায়, অনেক ফিল্ম আর্টিস্ট এখন যাত্রা করছে, তাদের কাজকর্ম নাই দেখে যাত্রা করে খাচ্ছে, বা টাকার প্রয়োজন আছে। টাকার প্রয়োজন আছে। এমন কাউকে আপনি চিনেন? চিনি, অবশ্যই চিনি। বলতে পারেন দু একজনের নাম? যারাই করছে টাকার জন্যই করছে, ফ্যামিলি বাঁচার জন্য, আমাদের সঙ্গ যারা। একজনের নাম আপনার মুখে শুনতে চাই। যেমন মিজু ভাই মারা গেল, মিজু ভাই করছে, মাঝে মধ্যে গেছে শুনছি যাত্রায়। এমনি অনেকেই যায়, যারা যারা বেকার থাকে ওরা কাজ করে খায়, কারণ ফ্যামিলি তো চালাতে হবে। সো চলচ্চিত্রের একজন নায়ক বা চলচ্চিত্রের একজন বড় অভিনেতা, আমরা যার ফাইনাল পরিণতিটা ভাবি যে সে লোকচক্ষুর একটু আড়ালে থাকলে তার ডিমান্ডটা বাড়বে, অথচ জীবিকার প্রয়োজনে চলচ্চিত্রের স্বনামধন্য অনেকেরই অনেক সস্তা কাজ করতে হচ্ছে। এই সস্তা কাজ করাটাকে আপনি কিভাবে দেখছেন, বা তাদের এই কাজটা না করার বিকল্পটা কি? ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনারা কি করলেন? প্রথম হলো, যদি আমাদের গভর্নমেন্ট যদি আমাদের ভালোটা চাইতো, আমাদের যে বর্তমান গভর্নমেন্ট, যে গভর্নমেন্টে আসুক, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি না, দেশের যে দেশ যে চালায় তারা যদি একটু ফিল্ম দিকে তাকাইলেই হয়। ওনারা একটা জাতীয় পুরস্কার বছর একটা দিবে, ওই দেওয়া হইলো শেষ। আবার পরের বছর জাতীয় পুরস্কার ফিল্ম সম্বন্ধে ধারণা আসে ওনাদের, একদিনের জন্য, 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা না, আমার হিসাবে 1 ঘন্টার জন্য। যতক্ষণ ওনারা ওই জাতীয় পুরস্কার দেয় ততক্ষণ পর্যন্ত জাতীয় পুরস্কারও শেষ, চলচ্চিত্রও শেষ হইল। এটা যেটা তথ্য মন্ত্রণালয় আছে, তারা তো আমি মনে হয় না কোনো মাথা ঘামায় ফিল্ম সম্বন্ধে।
তারা যদি একটু তত্ত্বমন্ত্র যদি আমাদের একটু দিকে ফিল্ম দিকে তাকাইতো অবশ্যই ভালো কিছু হইতো। ইন্ডিয়ান ছবি বাংলাদেশে চল, কেন ইন্ডিয়ান ছবি বাংলাদেশে চলবে? কি কারণ? ইন্ডিয়ান নাটক বাংলাদেশে দিব্য আরামে স্যাটেলাইটে চলছে, আমাদের নাটক তো কোথাও চল না, ইন্ডিয়া চল না। আমাদের ফিল্ম ইন্ডিয়া নিয়ে যাচ্ছে কি ছবি? যে ছবি বাংলাদেশি চল নাই ওই ছবি যৌথ হিসাবে দিয়ে একটা দিল, বাংলাদেশি দিব্য আরামে সব সিনেমার ইন্ডিয়ান ছবি চলছে। কই ইন্ডিয়ান ছবি তো দর্শক দেখছে না। কেন দেখছে না? এখন বুঝতে পারছে যে ইন্ডিয়ান কালচার আমাদের না, আর বাংলাদেশি কালচার যেহেতু আমাদের কথা খোকা ফিরে আস, আমাদের কেউ বলবে না এই দিকায় চেঞ্জ, ভাষাই চেঞ্জ। যে আমাদের দেশটা ধ্বংস করতে আসে ফিল্ম, আবার এটার এই প্রোডাকশন করে বাংলাদেশের ছবি ইন্ডিয়ান ছবি চলবে। এটা কি করছে এখন ইন্ডিয়া? বাংলাদেশটারে ফয়দা পায়নি পুরো। এখন স্যাটেলাইট যেটা আমাদের সিনেমা হল একজন চালাচ্ছে। কেন? গভর্নমেন্ট হিসাবে আমাদের সে 50টা প্রজেক্ট মেশিন দেওয়ার কথা, কই দেয় নাই তো আজ পর্যন্ত। দিবে কেন? যে লোকটি চালাচ্ছে তিনি তো গভর্নমেন্ট থেকে নিয়ে চালাচ্ছে না, তিনি এই ব্যবসাটাই করছেন। এবং একটা এখানে কথা, টাকাটা কই থেকে আসলো? টাকাটা পাইলো কই থেকে? এই 120টা সিনেমা হলে লাগাইছে, হ্যাঁ, যে লাগাইলো ওর আয় কত, ওর পুঁজি কত, ওর হিসাব করলেই তো বোঝা যাবে। ফুল ইন্ডিয়ান, ফুল সেট আপটা ইন্ডিয়ার থেকে আসছে। ও যে করছে ওর খালি নাম সাইন করা, আর যদি ও টাকাটা লাগে ও টাকা পাইলে কোথেকে জিজ্ঞেস করে। এই বিষয়ে আমরা যতটুকু জানি সেটি জাজ মাল্টিমিডিয়া এবং আব্দুল আজিজ ভাই। তাহলে আপনি তার সম্পর্কে বলতে চাচ্ছেন যে তিনি মিডলম্যান, টাকা আসছে ইন্ডিয়া থেকে? হ্যাঁ, অবশ্যই। তো এক সময় তো এই চলচ্চিত্রের উনি ব্যাট ট্যাক্স কত টাকা দেয় গভর্নমেন্টের দেখেন। দীপজল ভাই, আপনি তো এক সময় নেতৃত্বে ছিলেন, এখন নেতৃত্বটা কেন আব্দুল আজিজ ভাইয়ের কাছে চলে গেল? ওই ইন্ডিয়ান ব্লকটা ঢুকে গেল। আপনি সেই ব্লক নিজে আনতে পারলেন না? আমি তো ইন্ডিয়ান কালচার কেন আমি? আপনি যদি ইন্ডিয়ান ব্লকের এগেইনস্টে নিজে একটি ব্লক তৈরি করেন এবং আমাদের চলচ্চিত্র ডিরেক্টর, গভর্নমেন্ট যদি 50টা মেশিন দিত, আমি হয়তো 50টা দিতাম, 100 মেশিন হলে হয়ে যেত হয়তো। ধরেন আমরা 100 মেশিন পেলাম না, আপনি 50টা দিলে তো 50টা পেতাম, সেক্ষেত্রে তো 50টা হবে না। এখানে মিনিমাম 120 থেকে 25টা মেশিন লাগবে। 120 থেকে 25টা মেশিন লাগবে। আমার ছবি কমপ্লিট আছে এখন, আমার ছবি কমপ্লিট আছে 4টা 5টা। আমি আগামী মাসে 9 তারিখ থেকে কাজ আরম্ভ করব। তাতে আমার 5টা ছবি, আর সামনে আমার 5-6টা 11টা ছবি আমি যে রিলিজ করলাম, কেউ মেশিনে চালাবো না, আমি আমার মেশিনেই চলবে। এটা না হয় আপনার আছে বলে, বাট যদি অন্য কেউ বানাতে চায় সে কি আপনার কাছে গেলে সেই সহযোগিতাটা পাবে? অবশ্যই পাবে, অবশ্যই করব। আমার যতগুলা করার ইচ্ছা, যতগুলো আমি চালাইতে পারবো ততগুলাই। আপনার মতো একজন মানুষ, তিনি যদি ফিল্ম বানান এবং আপনার মেশিনে চালিয়ে সে ফিল্মের টাকা উঠিয়ে ব্যবসা করেন, তো আরেকটি লোক তো সেই পথে এগুলে আপনার মাধ্যমে সে কত টাকা নিচ্ছে এটা দেখেন না। একটা ছবি, যে ছবি নতুন ছবি রিলিজ করছে, কত টাকা ওর খরচ হচ্ছে, কত টাকা লস হচ্ছে, ওটা দেখেন। কোন ছবিতে পুঁজি পাচ্ছে, কোন ছবিতে সিডি হচ্ছে না। ছবি যেদিন রিলিজ পরের দিন সিডি, কেন? তো কিসেরই এগুলো মালিকই করছে। তো ওর নামে কেস করা উচিত, যে তোরে আমি সিডি দিলাম, তো সিডি করলে কিভাবে পরের দিন সিডি হয়ে যাচ্ছে। আমরা বুঝলাম কেস করা উচিত, কেসটা তো ভাই আপনিও করতে পারেন। আমার ছবি তো হয়নি, তো আমার ছবি গেলে বুঝবো। আমি কেউ মেশিনে চালাবো না, আমি আমার মেশিনেই চালাবো। থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি অত্যন্ত মূল্যবান তথ্য দিলেন। দীপজল ভাই, এখন আমরা আমাদের এই পর্বটা একটু ডিফারেন্ট। আমরা আপনার থেকে অনেক সাহসী এবং প্রাণবন্ত উত্তর আমরা শুনতে চাই। আমি আপনাকে কিছু নাম বলবো, নামের পাশে বিশেষণ, আপনি যা বিশ্বাস করেন, যা ভালোবাসেন বা যা বাসেন না, আপনি খুব পরিষ্কার ভাবে বলবেন, কারণ আমরা জানি আপনার হৃদয়টা খুব পরিষ্কার। আপনি মুখে এক কথা অন্তরে এক কথা বলেন না। আপনাকে ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ খুব ঠোঁটকাটা এবং পরিষ্কার মনের মানুষ হিসেবেই চিনে। আপনাকে আমি জিজ্ঞেস করছি, শাকিব খান কেমন? শাকিব খান কেমন? ভালো, অবশ্যই ভালো। শাকিব খানের 3টা গুণ এবং 3টা বদনাম শুনতে চাই আপনার মুখে। সাকিব জন্মটাই ডিপজল, আমি মনে করি। কোটি টাকার কাবিন। কোটি টাকার কাবিন। সাকিবের ভুল হয়েছে, ভুল ত্রুটি নিয়েই ছেলে হইতে পারে, বাট ও যা করছে আমার মনে হয় ভালোই করছে। কিন্তু বিবাহিতা যেটা ওই কি ও বিশ্বাসের সাথে বিবাহিত, হয়তো বিয়ে হয়েছে বা জানি না আমি বিয়ে হয়েছে কিনা। বিয়ে না হলে বাচ্চা আসলো কোত্থেকে? বিয়ে হয়েছে দেখে তো বাচ্চা হয়েছে। বা যেটাই করছে এভারেজ, আমি মনে করি সাকিব যা করছে ভালোই করছে, খারাপ কিছু করেনি। মানে বিয়ে করে বউকে স্বীকৃতি না দেওয়া, এটাকে ভালো বলছেন আপনি? স্বীকৃতি কই, স্বীকৃতি দিছে তরে, গ্রহণ তো করেন। গ্রহণ করছে তো, কই করছে? তারা তো আলাদা আলাদা আছে।
আলাদা আপনি জানতে পারেন, ওরা তো আলাদা না। ডিভোর্স হয়েছে, ডিভোর্স আমরা শুনছি যে হয়নি। ডিভোর্সের প্রক্রিয়া চলছে, প্রক্রিয়া চলছে শুনছেন, কিন্তু ও তো ছাড়ে নেই। তাহলে তারা মিলিত আছে? অবশ্যই মিলতে আছে। তো আপনার চোখে সাকিবের কোনো বদনাম আমরা শুনতে পাবো না? না, আমার জানা মতো আর কেন বদনাম হবে? কারণ আপনাকে দিয়েই সে সাকিব খান হয়েছে। না, হয়েছে যেটাই হোক, এক জায়গা থেকে ওঠার পরে যে ওর খারাপ বলবো, কেন খারাপ বলবো? বা ওর খারাপই পাইলে খারাপ বলতাম। আমার চোখে ওর খারাপই কোনটা আমি দেখিনি। বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতি সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, এই সমিতি নিয়ে আপনার কোনো আক্ষেপ আছে বা ভালোবাসা আছে? না, অবশ্যই ওরা ফিল্মটারে ধরে রাখছে এখন পর্যন্ত, আমি মনে করি মিশা এবং জায়েদ খান। জায়েদ তো 2 দিনের ছেলে, অল্প বয়স, ও 2-4টা ছবি হয়তো রিলিজ হয়েছে। মিশা অনেক পুরাতন, মিশার আর আছে, কিন্তু কই ওরা ধরে রাখছে, ফিল্মটা ধরে রাখছে। নাহলে ফিল্ম এতদিনে আরো দূরে সরে গেত। ফিল্ম ধরে রাখা মানে কি বার্ষিক একটা বনভোজন করা, কিংবা না, বনভোজন করাই বড় না, বনভোজন করাও আবার বড়। একটা বনভোজনে খরচ যায় ভালো, বাট ওরা পকেট থেকে করে, বা যেটাই করছে ওরা আবার বেশ ভালো করছে। ফিল্মটার টিকানোর জন্য যতটুকু দরকার ততটুকু কাজ করছে ওরা, আমি যতটুকু জানি। আপনি খুশি? ওদের যে যতটুকু দায়িত্ব, আমি হ্যাপি। তো আমাদের প্রিয় সানি ভাই ইলেকশনে দাঁড়িয়েছিলেন এবং এই ইলেকশনটি অত্যন্ত বিতর্কিত বলে তিনি বলেন, আপনার মন্তব্য না কি? না, সানির বয়স হয়নি এখনো এখানে আসার। মৌসুমী দাঁড়াচ্ছে ঠিক আছে, কিন্তু সানির এখনো ওই বয়স হয়নি। সানি ভাইয়ের বয়স হয় নাই, মিশা ভাইয়ের হয়ে গেল। মিশা সানির থেকে এই জায়গাটা তো বয়সের ব্যাপার না, কারণ অভিজ্ঞতা এবং অভিজ্ঞতার থেকে বড় তো আপন বাবাটা, একটা গরিব আপন বাবা, একটা আপন বাবা, এক শ্রদ্ধা যাদের মুরব্বী তাদের একটু ইজ্জত দেওয়া, কথা বল, এটা মিশার ওইটা আছে, যেটা সানি ভাইয়ের নাই। সানি তো এই যুগে পড়ে খুব কম, এই লাইনে কম পড়ে। মিশা যেটা একটা ভিন্ন টাইপের, ভালো আর বিহেভ, ও নির্বাচন করার মতন ছেলে, এবং ওর কিছু গুণ আছে যেটা যে কোনো জিনিস, ও একটা কাজ নিলে যে কাজটা করব ওই কাজটা শেষ ওর চেষ্টা করে, যে কাজটা শেষ করব। অপু বিশ্বাস, মৌসুমী এবং শাবনূরের মধ্যে সবচেয়ে ভালো অভিনেত্রী কে আপনার চোখে?